স্বাগতম ত্রিপলি পাঠশালায়। আজকে আমরা এসি রেজোন্যান্স সার্কিট পড়তেছিলাম, প্যারালাল রেজোন্যান্স আর কি। তো আমরা গত ক্লাসে কিছু ম্যাথ এবং বেসিক থিওরি বিষয়গুলো দেখছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় কয়েকটা ম্যাথ করে এসি প্যারালাল রেজোন্যান্স সার্কিট শেষ করে ফেলব, দেন আমরা পলিফেজ শুরু করব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা এই ম্যাথটা করে ফেলার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, প্রশ্নটা আমরা দেখি, দেন করা শুরু করি। প্যারালালে সংযুক্ত দুইটি ইন্ডাকটিভ লোডের একটি 30 ডিগ্রি কোণে 20 এম্পিয়ার কারেন্ট নেয়, একটা 30 ডিগ্রি কোণে 20 এম্পিয়ার কারেন্ট নেয়, এবং আরেকটা লোড কি করে 60 ডিগ্রি কোণে 60 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করে। উক্ত সার্কিটের সহিত একটি ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করিলে ক্যাপাসিটরের মধ্যে কত কারেন্ট ফ্লো হবে? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই ম্যাথটা আমরা এখন ধাপে ধাপে করে ফেলবো, তাইলে আরো ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এই প্রশ্নটা ভালোভাবে বোঝার জন্য আমি একটু সার্কিট এঁকে নিই। দেখেন, যেহেতু আমার দুইটা লুট দেওয়া আছে এবং এই লুটের সাথে কি আছে, প্যারালালে সংযুক্ত আছে সোর্সের সাথে। আমাদের এটা হচ্ছে আমাদের সোর্স। হ্যাঁ, এই সোর্সের সাথে আমাদের দুইটা লুট আছে। তাইলে আমরা এই একটা রেজিস্টর দিলাম, আর একটা ইন্ডাক্টর আছে, একটা লোড, তারপর আরেকটা আছে রেজিস্টর এবং ইন্ডাক্টরই। তাইলে দুইটা লোড, এই একটা লোড, এই একটা লোড। তাইলে এটা হচ্ছে আমাদের সাপ্লাই কারেন্ট, এই সোর্স থেকে বের হইতেছে। একটা কারেন্ট এদিকে যাবে, ওই কারেন্টটার নাম আমরা I1 দিলাম, এবং এদিকে যে কারেন্টটা যাবে এই কারেন্টটার নাম আমরা I2 দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের প্রশ্নের মধ্যে কি বলছে? প্রশ্নের মধ্যে বলছে যে এই যে আমি একটু সার্কিট একটু নিচে নিয়ে আসি, তাহলে আমাদের আরো বুঝতে। দেখেন, এই সার্কিটটার প্যারালালে বলতে আমরা উপর দিয়া এখান দিয়ে মনে করেন আমরা একটা কি করব, ক্যাপাসিটর কানেক্ট করব। ক্যাপাসিটর কানেক্ট করলে কি হবে, এই সার্কিটের রেজোন্যান্স সংঘটিত হবে। এখন আমাদের কাছে চাইছে যে এই ক্যাপাসিটরটা যে আমরা কানেক্ট করলাম এর মধ্য দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে আইসি, এই আইসি কারেন্টটা বের করতে হবে আমাদের, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের এই প্রশ্নের মধ্যে চাইছে। আচ্ছা, তাহলে আমরা আগানোর চেষ্টা করি, তাহলে আরো ভালো বুঝবেন, চিন্তার কোনো কারণ নাই। সলিউশন। আচ্ছা, তাহলে এই কারেন্ট I1 যে কারেন্ট, এটা হচ্ছে যে 20 এম্পিয়ার কারেন্ট 30 ডিগ্রি কোণে যাইতেছে, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিলাম I1 কারেন্ট সমান হচ্ছে 20 এম্পিয়ার কারেন্ট কত ডিগ্রি কোণে যাইতেছে কারেন্ট, এই তো 20 ডিগ্রি না 30 ডিগ্রি কোণ যাইতেছে। আচ্ছা, এখন এইখানে দেখেন বলে দিছে দুইটি ইন্ডাকটিভ লোড, এখানে কিন্তু বলে দিছে ইন্ডাকটিভ লোড। যদি ইন্ডাকটিভ লোড হয় এবং ইন্ডাকটিভ লোডের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয়, তখন যে আমাদের কারেন্টের অ্যাঙ্গেল থাকবে এটা কিন্তু নেগেটিভ হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর একইভাবে I2 কারেন্ট সমান আমরা ধরে নিলাম I2 কারেন্ট কত, 60 এম্পিয়ার। 60 এম্পিয়ার, অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কথা। এখন দেখেন আমাদের যে সাপ্লাই কারেন্ট আছে, এই সাপ্লাই কারেন্টটা কি হবে? এই সাপ্লাই কারেন্টটা হবে যে
মনে করেন I1 কারেন্ট এবং এই I2 কারেন্ট এবং এই কারেন্ট, এই তিনটা কারেন্ট যোগ করলেই আমাদের এই সাপ্লাই I টোটাল কারেন্টটা পাবো। কিন্তু আমরা তো এখন ক্যালকুলেশন করব যে এই ক্যাপাসিটরটা আমরা এখনো কানেক্ট করি নাই, ঠিক আছে? ওইটা ক্যালকুলেশন করব। এই ক্যাপাসিটরটা আমরা কানেক্ট করি নাই, দেন এইখান থেকে মানে আমরা যখন এই ক্যাপাসিটরটা কানেক্ট করি নাই তখন আমাদের এই সাপ্লাই কারেন্টটা কত হবে ওইটা আমরা একটু ক্যালকুলেশন করে ফেলার চেষ্টা করি। হ্যাঁ, দেখেন I টোটাল কারেন্ট সমান হচ্ছে যে আমাদের I1 কারেন্ট প্লাস I2 কারেন্ট। তাহলে I1 কারেন্ট এবং I2 কারেন্ট, তাহলে দুইটা কারেন্ট যোগ করে দেই। তাহলে যোগ করে দেন তো, ক্যালকুলেটর করে ফেলেন, দেখেন কত আসে। -30° প্লাস হচ্ছে 60 অ্যাঙ্গেল হচ্ছে -60°। এখন আমরা ক্যালকুলেশন করে কত পাই? 77.96। আমাদের অ্যাঙ্গেল হচ্ছে 52.63 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যখন ক্যাপাসিটরটা কানেক্ট করি নাই তখন এই টোটাল কারেন্ট আমরা বের করে ফেলছি। ঠিক আছে, এখন আমরা যখন এইখানে ক্যাপাসিটরটা কানেক্ট করব তখন কিন্তু আমাদের কি হয়ে যাবে, এই সার্কিটটা রেজোন্যান্স কন্ডিশনে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা যখন তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব যে এইখানে ক্যাপাসিটরটা আমরা কানেক্ট করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখি এট রেজোন্যান্স কন্ডিশন, এট রেজোন্যান্স কন্ডিশন, রেজোন্যান্স কন্ডিশনে কি হইতেছে, তো রেজোন্যান্স কন্ডিশনে কি হয়, আমাদের এই কারেন্টের রিঅ্যাক্টিভ উপাংশের বীজগাণিতিক যোগফল কি হয়, শূন্য হয়। এই জিনিসটা আমরা থিওরির মধ্যে অনেক ভালোভাবে আলোচনা করে আসছি, তো যারা মিস করছেন তাদের জন্য আরেকবার শর্টকাটে একটু বলে দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে ভোল্টেজ। ঠিক আছে, এই ভোল্টেজ মনে করেন এটা ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের কারেন্ট। ঠিক আছে, এই কারেন্টের দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ। ঠিক আছে, এটা যদি থিটা হয় তাহলে আনুভূমিক উপাংশ হচ্ছে যে আমাদের এটা। ঠিক আছে, এবং উলম্ব উপাংশ হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আনুভূমিক উপাংশ হচ্ছে I cos থিটা এবং উলম্ব উপাংশ হচ্ছে I sin থিটা। ঠিক আছে, আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ কারেন্টের এই বিষয়গুলো আমরা থিওরির মধ্যে অনেক ভালোভাবে আলোচনা করার চেষ্টা করছি। যারা বুঝতে পারতেছেন না তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখবেন, আমাদের ইউটিউবে কিন্তু দেওয়া আছে রেকর্ড ক্লাসগুলো। ঠিক আছে, এবং যারা আমাদের রেগুলার স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু গ্রুপেই দেওয়া আছে আমাদের ভিডিওগুলো। ঠিক আছে, একটু দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা আমরা একটু আগানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে রেজোন্যান্স কন্ডিশনে আমাদের রিঅ্যাক্টিভ উপাংশ, কারেন্টের রিঅ্যাক্টিভ উপাংশের বীজগাণিতিক যোগফল সমান হবে। আচ্ছা, তাহলে আমরা এইখানে এই টোটাল কারেন্টের রিঅ্যাক্টিভ কারেন্টটা কত হবে বলেন তো? এই যে এই টোটাল এইখান দিয়ে যে কারেন্ট আমরা আগাইতেছে মানে বের হইতেছে, এই কারেন্টের রিঅ্যাক্টিভ উপাংশ হবে, একটা কথা মনে রাখবেন, এই যখন আমরা ক্যাপাসিটরটা সংযুক্ত করি নাই তখন আর কি। ঠিক আছে, তাইলে ওই কারেন্টটা হবে আমাদের হচ্ছে, আচ্ছা আমরা রেজোন্যান্স কন্ডিশন যেহেতু লিখছি ওইটা কন্ডিশনটা একটু লিখে নিই। I সি সাইন থিটা, এটা হচ্ছে যে এই ক্যাপাসিটরের মধ্য দিয়া প্রবাহিত কারেন্টের রিঅ্যাক্টিভ উপাংশ, এবং এখন যেটা লিখব ওইটা হচ্ছে আমাদের এখানে টোটাল কারেন্টের রিঅ্যাক্টিভ উপাংশ সাইন
থিটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এখন দেখেন আমরা যখন রেজোন্যান্স সংঘটিত হবে, আচ্ছা আমরা একটু সুন্দর করে এটারে এখানে আনি। আর আচ্ছা, তো এখানে রেজোন্যান্স কন্ডিশনে দেখেন, এখানে রেজোন্যান্স কন্ডিশনে তখন কিন্তু আমাদের এই ক্যাপাসিটরটা ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু নাই। এজন্য এইখানে কি হবে, অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি হবে। আইসি সাইন 90 ডিগ্রি। এবং এই টোটাল কারেন্টটা আমরা কিন্তু বের করছি এখানে দেখেন, এটা কিন্তু আমাদের টোটাল কারেন্ট। ঠিক আছে, টোটাল কারেন্ট কত, 77.96। অ্যাঙ্গেল হচ্ছে কত, সরি অ্যাঙ্গেলটা তো আমরা সাইন থিটা দিয়ে লিখব। সাইন অ্যাঙ্গেল হচ্ছে 52.63 এম্পিয়ার। ও এখানে একটা মাইনাস হবে আগে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের, তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা এই আইসিটা বের করে নিতে পারি না? আইসি কারেন্ট মানে হচ্ছে যে এই ক্যাপাসিটরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। তাহলে কত হবে, এটারে ভাগ করতে হবে সাইন 52.63 ভাগ হচ্ছে সাইন 90 ডিগ্রি। ঠিক আছে, এখন একটু ক্যালকুলেশন করেন, দেন বলেন কত পাইছেন। ক্যাপাসিটরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে 61.93 এম্পিয়ার। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল। ঠিক আছে, এই ম্যাথটা আমাদের এভাবে করতে হবে। এখন বলেন এই ম্যাথটার মধ্যে কারো কি কোনো প্রবলেম আছে কিনা? যারা আমাদের গুগল মিটে লাইভে সংযুক্ত আছেন তারা তারা তো সরাসরি আমাদের সাথে কথা বলতে পারতেছেন। আর যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা কমেন্ট বক্সে বলতে পারবেন আপনাদের যদি এখানে কোনো প্রবলেম থাকে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, এই ম্যাথটা দেখেন, আমি ম্যাথটা এরকম এই টাইপের ম্যাথ আরও করাই দিছি, জাস্ট আমি বলে দিব, ম্যাথটা বাসায় করে ফেলবেন। ঠিক আছে, ম্যাথটা খুব ইজি। ম্যাথটা কীভাবে করবেন এবং এই টাইপের আমরা একটা ম্যাথ করছি, এক দুইটা ম্যাথ করছি। ঠিক আছে, দেখেন যখন একটি চোখ কোয়েল সাপ্লাইয়ের সাথে সংযুক্ত তখন 500 ভোল্ট 50 হার্জ 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 1 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করে। ইয়ার সাথে সমান্তরালে কত ক্যাপাসিটর সংযুক্ত করলে পাওয়ার ফ্যাক্টর একক হবে? তার মানে এটা কিন্তু আপনার দেওয়া আছে সার্কিটে সাপ্লাই দেওয়া আছে এবং এইখানে একটা কয়েল সংযুক্ত আছে। এই কয়েলে আপনার 1 এম্পিয়ার কারেন্ট নিতেছে। যখন তারপর বলছে যে এই কয়েলের সাথে আপনি এই ক্যাপাসিটরটা সংযোগ করবেন, সংযোগ করলে আপনার কারেন্টটা 1 এম্পিয়ারই নিবে। তাহলে এখানে আপনি কত মানের ক্যাপাসিটরটা সংযুক্ত করছেন এবং এখানে রেজোন্যান্স সংগঠিত করছেন, ওইটা আপনার বের করা লাগবে। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এই সার্কিটে আপনার রেজোন্যান্স সংগঠিত করা লাগবে? দেখেন এখানে বলে দেওয়া আছে যে পাওয়ার ফ্যাক্টর একক হবে, কত যুক্ত করলে পাওয়ার ফ্যাক্টর একক হবে, এইটুকু দিয়ে আমরা বুঝতে পারছি যে এই সার্কিটটা আমাদের রেজোন্যান্স সংগঠিত করা লাগবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ম্যাথটা আপনারা করে ফেলবেন। এই ম্যাথটা সহজে করার জন্য আপনারা এই সূত্রটা ইউজ করবেন, XL/RL স্কোয়ার প্লাস XL
স্কোয়ার সমান হচ্ছে 1/xc। এই সূত্রটা ইউজ করে আপনারা এই ম্যাথটা করে ফেলবেন। হ্যাঁ, তারপরেও যদি কারোর প্রবলেম হয়, করতে পারতেছেন না, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা বাপেক্সে আসছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে 2016 সালে বুয়েট প্যাটার্নে। প্রশ্নটা দেখি, ফাইন্ড দ্য ভ্যালু অফ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ কোয়ালিটি ফ্যাক্টর অফ দ্য সার্কিট। তাহলে আমাদের কি চাইছে? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি চাইছে, ব্যান্ডউইথ চাইছে, কোয়ালিটি ফ্যাক্টর চাইছে এই সার্কিটের। হ্যাঁ, আচ্ছা, আমরা সলিউশন শুরু করা যাক। সলিউশন, এখানে প্রথমে আমরা এইখানে দেখেন দুইটা ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর সিরিজে আছে। তাহলে দুইটা ক্যাপাসিটরকে আমরা একটা ক্যাপাসিটর বানায় ফেলবো প্যারালাল করে, ঠিক আছে? তাইলে আমাদের ক্যাপাসিট্যান্স হবে এই ব্রাঞ্চের হচ্ছে সি 3 প্যারালাল 6। তাহলে 3 প্যারালাল 6 করলে কত হয়? 2 মাইক্রোফ্যারাড হয়, ঠিক আছে? তারপর রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা আমরা বের করে ফেলি। আচ্ছা, আমরা একটু জুম আউট করে নিব। তাহলে এখন আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা বের করে নিব। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সূত্রটা কি বলেন তো? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সূত্র হচ্ছে এফ সমান হচ্ছে 1/2π√LC। এখন ভ্যালুগুলো বসাইতে হবে। তাহলে 1/2π√L, এল এর ভ্যালু কত দেখেন? 20 মাইক্রো হেনরি, মিলি হেনরি। তাহলে 20 ইন্টু 10⁻⁻³ তারপর সি, কত? ক্যাপাসিট্যান্স 2 মাইক্রোফ্যারাড, 2 ইন্টু 10⁻⁶। এখন এটুকু ক্যালকুলেশন করলেই আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা বের হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করেন তো, দেখবেন আপনাদের আসবে 795.7 হার্জ। ঠিক আছে, এটা কিন্তু আমাদের চাইছে, দেখছেন? চাইছে। তাহলে এটা কি হয়ে গেল? আমাদের একটা আনসার হয়ে গেল। ওকে, আচ্ছা, আমরা একটু বর্ডার নিয়ে নিই। দেন আমাদের যে কোয়ালিটি ফ্যাক্টর, কোয়ালিটি ফ্যাক্টরে আমরা কিন্তু 4টা সূত্র দিয়ে বের করতে পারি, যেটা আমরা বেসিক থিওরি ক্লাসের মধ্যে দেখছিলাম বিষয়টা। দেখেন, আমরা কোয়ালিটি ফ্যাক্টরটা এখন বের করে ফেলার চেষ্টা করব। কোয়ালিটি ফ্যাক্টর আমরা কিউ দ্বারা প্রকাশ করার চেষ্টা করি। কোয়ালিটি ফ্যাক্টর আমরা কিউ দিয়ে প্রকাশ চেষ্টা করি। কোয়ালিটি ফ্যাক্টরের R/XL দিয়ে বের করতে পারি, অথবা আমরা আরো সূত্র আছে, আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে R/XL সমান কি? 2πFL। তাহলে এখানে যে এফটা আছে আমাদের, এই এফটা হচ্ছে আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এই এফটা হচ্ছে আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এখানে কিন্তু রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বসাইতে হবে। এই জায়গায় অনেক স্টুডেন্ট ভুল করে, ঠিক আছে? ভুল করবেন না। তাহলে এই সার্কিটের আপনার রেজিস্ট্যান্স কত? 2 কিলো ওহম, তার মানে 2000। রেজিস্ট্যান্স হচ্ছে 2000। তারপর 2π/F, ফ্রিকোয়েন্সি কত? এটা, ঠিক আছে? এটা একটু বসাই এখানে, 795.7। 2πFL, এল কত? এল এর মান কত দেখেন তো? 20 মিলি হেনরি, 20 ইন্টু 10⁻⁻3। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাইলেই আমরা কিউ ফ্যাক্টরটা পাওয়া যাইতেছি। তাহলে ক্যালকুলেশন করার পর আমরা পাই হচ্ছে 20। এটাই কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল। সুতরাং আমরা কিউ ফ্যাক্টর পাইলাম 20।
আচ্ছা, তারপর বলতেছে যে ব্যান্ডউইথ আমাদের বের করা লাগবে। দেখেন ব্যান্ডউইথ চাইছে আমাদের, ও কোয়ালিটি ফ্যাক্টর মানেই হচ্ছে কিউ ফ্যাক্টর, আর ব্যান্ডউইথটা এখন আমরা বের করব। তো ব্যান্ডউইথের বের করতে পারি কয়েকভাবে বের করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে যে যদি আপনি কিউ ফ্যাক্টর এবং রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি জানেন, তাহলে এই দুইটা রিলেশন দিয়ে আপনি ব্যান্ডউইথ বের করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা এটাই করব যে ব্যান্ডউইথ সমান হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বাই কিউ ফ্যাক্টর। তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা কত? 795.7 এবং কিউ ফ্যাক্টর কত পাইলাম? 20। ক্যালকুলেশন করার পর আমরা পাচ্ছি হচ্ছে ব্যান্ডউইথ 39.8 হার্জ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরেকটা আনসার। তাহলে এই ম্যাথটা আমাদের এভাবে করতে হবে। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে বাপেক্সে আসছিল 2016 সালে বুয়েট প্যাটার্নে। তাহলে ফার্স্ট অফ অল প্রশ্নটা দেখি। ক্যালকুলেট আর দ্যাট উইল মেক এনার্জি স্টোর ইন দ্য ক্যাপাসিটর আস দ্য সেম আস ইন দ্য ইন্ডাক্টর। এই ম্যাথটা আবার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারেও দুইবার আসে বুয়েট প্যাটার্নে, ইদানিং আসে। তো সালটা মনে নাই এবং কোন পরীক্ষায় আসে ওইটাও মনে নাই, কিন্তু ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ম্যাথটা আমরা শর্টকাটে করে ফেলবো। ঠিক আছে, দেখেন এখানে আমাদের এটা কি একটা এসি সার্কিট, ক্যাপাসিটর। দেখেন ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর এর ভোল্টেজটা কি হবে? এখানে যে রেজিস্টর আছে, এই রেজিস্টরের যে ভোল্টেজ ওইটাই হবে আমাদের ক্যাপাসিটরের আধারিত ভোল্টেজ। আচ্ছা, তাহলে আমরা এখানে সলিউশন, তাহলে এই ক্যাপাসিটরের ভোল্টেজটা আমরা বিসি দিয়ে প্রকাশ করলাম। এই ক্যাপাসিটরের ভোল্টেজটা হবে এই রেজিস্টরের আধারিত ভোল্টেজ। তাহলে আমাদের ক্যাপাসিটরের আধারিত ভোল্টেজটা হবে রেজিস্টরের আধারিত ভোল্টেজ সমান হচ্ছে আইএল আর। ঠিক আছে, এখন এখানে কথা হচ্ছে যে এই সার্কিটটা আপনি চিন্তা করবেন যে একটা ডিসি সার্কিট, কারণ এটা কি সোর্স বলেন তো? ডিসি সোর্স। তাহলে আপনি ডিসি সার্কিটের মতো আগাবেন। তাহলে একটু চিন্তা করেন, এখানে আমরা এই রেজিস্টার আরআরইতে আইএল কারেন্টটা হয় কিভাবে? কারণ যখন আপনার ডিসি সার্কিট হবে তখন এই ক্যাপাসিটরটা কি ওপেন হয়ে যাবে, তার মানে এইখান দিয়ে যে কারেন্টটা আসবে এইখান দিয়া ইন্ডাক্টরের মধ্যে ঢুকে যাবে। তাহলে এই রেজিস্টরের মধ্যে আইএল কারেন্ট ঢুকবে এবং এই আইএল কারেন্টটা কি ইন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত হবে। কারণ হচ্ছে এটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে ইন্ডাক্টর, যেহেতু ডিসি সার্কিট। ঠিক আছে, এভাবে বের করছি। আচ্ছা, তারপর এইটুকু লেখা গেছে ক্যাপাসিটর ভোল্টেজ সমান আইএল আর। আচ্ছা, এটুকু আমাদের লাগবে। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, তাহলে দেখেন এইখানে আমাদের ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মধ্যে সঞ্চিত পাওয়ার কি হবে? সমান হবে। তো অনেকে বলতে পারেন যে এখানে তো ডিসিতে পাওয়ার স্টোর করে না। স্টোর করে একটা সময়, ওইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। ওইটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, কোন সময় আমাদের ডিসি সার্কিট ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর পাওয়ার সঞ্চয় করে। ওইটা কিন্তু আমরা বিস্তারিত দিয়ে রাখছি আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আমরা আমাদের গ্রুপেও দিয়ে দিব, ওইখানে একটু বিস্তারিত দেখা নেবেন। তাহলে আপাতত আপনি চিন্তা করেন এখানে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর স্টোর করে পাওয়ার। হ্যাঁ,
তো প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি according to the question তাহলে দুইটার পাওয়ার সমান, তাহলে আমরা ক্যাপাসিটরে যে সঞ্চয় করে পাওয়ার ওইটা হচ্ছে আমাদের হাফ সি বি স্কোয়ার, এবং ইন্ডাক্টরে যে পাওয়ার সঞ্চয় করে ওইটা হচ্ছে এই সূত্রগুলো কিন্তু আমরা জানি আগে থেকে, হাফ এল আই স্কোয়ার মানে ইন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। এখন আপনি ইকুয়েশনটা ক্যালকুলেশন করে আগানোর চেষ্টা করেন। তাহলে ক্যালকুলেশন করে আগানোর চেষ্টা করার আগে এখানে যে আমাদের সি আছে, এখানে যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজ কিন্তু আমাদের ক্যাপাসিটর আড়াআড়িত ভোল্টেজ। এই ক্যাপাসিটর আড়াআড়িত ভোল্টেজটা কিন্তু আমরা এখানে আগে লিখছিলাম আইএল আর এল। তাহলে এটা একটু বসানোর চেষ্টা করব আমরা। হ্যাঁ, তাহলে হাফ সি, এবং আমরা একটু কালারটা চেঞ্জ করে ভোল্টেজটা লিখব আইএল আর এখানে স্কোয়ার আছে দিয়ে দিলাম। আচ্ছা, হাফ এল স্কোয়ার, ঠিক আছে। এখন আপনাদের কাজ হচ্ছে এই ইকুয়েশনটা ক্যালকুলেশন করা। তাহলে আমাদের এই যে হাফ, এই সাইডেও হাফ আছে, এই সাইডেও হাফ আছে, আউট। তাহলে আমরা এইখানে সি আর স্কোয়ার সমান পাই হচ্ছে, আর এখানে আইএল স্কোয়ার এবং ইআইএল স্কোয়ার কিন্তু কাটাকাটি যাবে, আউট, ঠিক আছে। তাহলে সি আর স্কোয়ার সমান আমরা পাই এল, ঠিক আছে। তারপর আমরা লিখতে পারি, এখানে আমরা উপরে চলে যাইতেছি, তারপর আমরা লিখতে পারি আর সমান, মানে ই আর সমান হচ্ছে লিখতে পারি সিটা ওই পাশে চলে যাবে এল এর নিচে। তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে এল ওয়াই সি, এবং এইখানে কি আছে, স্কোয়ারটা আছে, স্কোয়ারটা আমরা মুছাই দিব, স্কোয়ারটা মুছাই দিয়ে ওই সাইডে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে রুট হয়ে গেল, ঠিক আছে। তাহলে আর সমান হচ্ছে এইটুকু। তাহলে এখন আমরা একটু মানগুলো বসাবো। রুট ওভার এল এর ভ্যালু, এল এর ভ্যালু হচ্ছে 4 মিলি হেনরি, 4 ইন্টু 10 টু দ্য পাওয়ার +3, এবং ক্যাপাসিট্যান্স হচ্ছে 160 মাইক্রোফ্যারাড, 160 মাইক্রোফ্যারাড। এখন এটুকু যদি ক্যালকুলেশন করা হয়, আমরা আর সমান 5 ওহম, এটাই আনসার। তাহলে সুতরাং আর সমান লিখে দিবেন 5 ওহম, ঠিক আছে, এটা আনসার। ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট, অনেকবার আসছে বুয়েট প্যাটার্নে, আরও আসবে আশা করা যায়। যদি ম্যাথটা আগে থেকে করা না থাকে পরীক্ষার হলে পারবেন না, করলে দেখবেন 1-1.5 মিনিটে ম্যাথটা করে ফেলতে পারবেন। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাওয়া যাক। এই ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ। এই ম্যাথটা দেখেন বিআরইবিতে আসছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে 2018 সালে মিসড প্যাটার্নে, ঠিক আছে। আচ্ছা, তো এই ম্যাথটার মধ্যে দেখেন কি বলছে, টু লোড আর অপারেটিং ইন প্যারালাল ফ্রম আ বাস, লাইন ভোল্টেজ অফ দ্য বাস ইন 220 ভোল্ট, রিয়েল পাওয়ার অফ লোড is at 30 kilowatt, 0.8 power factor, and reactive power load B is 45 kVAR এবং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.6। ফাইন্ড দ্য কমপ্লেক্স পাওয়ার, রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার অফ দ্য কম্বাইন্ড লোড। তাহলে এই সার্কিটের মধ্যে দেখেন, এই সার্কিটের মধ্যে আমরা আমাদের একটা বাস চিন্তা করেন, এটা বাস, এই বাস থেকে কি করতেছে, দুইটা লোড কানেক্ট করা আছে, ঠিক আছে, দুইটা লোড কানেক্ট করা আছে প্যারালালে।
ঠিক আছে, এই প্যারালালে একটা পাওয়ার নিতেছে যে কিলোওয়াট 1, আরেকটা নিতেছে কিলোওয়াট 2 পাওয়ার নিতেছে। ওই দুইটা কিন্তু আমাদের দেওয়া আছে কত কিলোওয়াট পাওয়ার নিতেছে দুইটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু ম্যাথ করে আগানোর চেষ্টা করি। প্রথমে আমরা রিয়েল পাওয়ারটা বের করে ফেলার চেষ্টা করব, সুবিধা হবে আর কি আমাদের। তাহলে রিয়েল পাওয়ার হচ্ছে পি সমান কিলোওয়াট 1, মানে এইখানে দেখেন কিলোওয়াট প্রথম লোডে যে নিতেছে এটা কিন্তু ডিরেক্ট দেওয়া আছে, এটা কিলোওয়াট 1। ঠিক আছে, তারপর কিলোওয়াট 2 যেটা আছে ওইটা কিন্তু আমাদের ডিরেক্ট প্রশ্নের মধ্যে দেওয়া নাই, ওইটা আমাদের সিস্টেমে বের করা লাগবে এবং আগাইতে হবে। কিলোওয়াট 2, দেখেন কিলোওয়াট 2 মানে দ্বিতীয় লোড যেটা আছে এটার মধ্যে আপনার দেওয়া আছে কেভিএআর এবং পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে। ঠিক আছে, এজন্য আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে কেভি, সরি এখানে একটা প্লাস হবে প্লাস, তাহলে আমাদের যে কেভিআর আছে ওইটারই আমরা রিয়েল পাওয়ারে কনভার্ট করতে পারবো। তাহলে কেভিএআর 2 রে আমরা যদি টেন থিটা দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব রিয়েল পাওয়ার। ঠিক আছে, এটুকু তো বুঝতে পারছেন, এটুকু বুঝতে পারলে ম্যাথ হয়ে গেছে। আচ্ছা আমরা তাহলে একটু ক্যালকুলেশন করি। এখানে কিলোওয়াট দেখেন 30 দেওয়া আছে, লিখলাম। পরে এখানে কেভিআর দ্বিতীয় লোডের ক্ষেত্রে 45 দেওয়া আছে, 45 এবং 10 থিটা সমান, এখন এখানে আমরা কি লিখবো বলেন তো? এখানে দেখেন পাওয়ার ফ্যাক্টর কত, 0.6 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে পাওয়ার ফ্যাক্টর থেকে আমরা থিটাটা বের করে ফেলতে পারি। এখানে cos ইনভার্স যে পাওয়ার ফ্যাক্টরটা দেওয়া আছে 0.6, এইটা দিয়ে আমরা থিটাটা বের করে ফেলছি। এটা কিন্তু আমাদের, এটুকু কিন্তু আমাদের থিটা। ঠিক আছে, দেন ক্যালকুলেশন করা হলো, তাহলে আমরা প্রকৃত পাওয়ারটা পেয়ে গেলাম। কত পাইলাম? 63.75 কিলোওয়াট। এটা কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল। আচ্ছা, তারপর এখন আমরা একটু রিঅ্যাক্টিভ পাওয়ারটা বের করে ফেলার চেষ্টা করি। সিতে বলছে যে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার, সিতে বলছে যে কি রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে আমরা কিউ দিয়ে প্রকাশ করি। রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ সমান হচ্ছে কেভিএআর 1 প্লাস কেভিএআর 2। তাহলে দেখেন কেভিআর 1 কিন্তু দেওয়া নাই, কিন্তু আমাদের কি দেওয়া আছে? প্রকৃত পাওয়ার দেওয়া আছে। এই প্রকৃত পাওয়ারকে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ারে কনভার্ট করতে পারি। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ারে কিভাবে কনভার্ট করব? ওইটা হচ্ছে যে P1 যে আমাদের যে পাওয়ার দেওয়া আছে ওইটারে আমরা টেন থিটা দিয়ে গুণ করব। টেন থিটা 1 প্লাস কেভিআর 2, কেভিআর 2 এর মান কিন্তু ডিরেক্ট দেওয়া আছে। কত দেওয়া আছে? 45। ঠিক আছে, কেভিআর 2, তাহলে মানগুলো একটু বসাই। P1 কত? P1 দেওয়া আছে 30, 10 এখানে থিটার ভ্যালুটা হবে হচ্ছে যে এখানে পাওয়ার ফ্যাক্টর কত? 0.8। তাহলে 0.8 পাওয়ার ফ্যাক্টর থেকে থিটা বের করতে গেলে কি লেখা লাগবে? cos ইনভার্স 0.8। তাহলে এটুকু হচ্ছে আমাদের থিটা, প্লাস কেভিআর হচ্ছে 45 দেওয়া আছে আমাদের। ঠিক আছে, আচ্ছা আমরা এই সার্কিটটা এইখানে রাইখা দিলাম আমাদের সুবিধার জন্য। আচ্ছা তাহলে এই লাইনটা আমরা একটু ক্যালকুলেশন করে উপরে চলে যাব। ঠিক আছে, তাহলে আমরা উপরে চলে আসলাম। ঠিক আছে, আমরা লিখতে পারতেছি যে
এখানে পাওয়ার এটুকু ক্যালকুলেশন করার পর আমরা পাইতেছি হচ্ছে ৬৭ দশমিক সমান দেয়া নেই ৬৭.৫ kVAR। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল। এবং আমাদের এতে দেখেন কি চাইছিল, এতে চাইছিল কমপ্লেক্স পাওয়ার। তাহলে এখন আমরা কমপ্লেক্স পাওয়ারটা বের করে ফেলবো। কমপ্লেক্স পাওয়ার সমান হচ্ছে এস, আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার এবং প্রকৃত পাওয়ার জানি, ওই দুইটার সাহায্যে আমরা আপাতত পাওয়ারটা বের করে ফেলতে পারি। প্লাস kVAR স্কোয়ার। দেখেন কিলোওয়াট আমরা কত পাইছিলাম, বসাই কিলোওয়াট কত পাইছিলাম, কিলোওয়াট পাইছিলাম এই যে এটা 63.75, 63.75 স্কোয়ার। এবং রিঅ্যাক্টিভ পাওয়ার কত পাইছি এখানে ৬৭.৫ স্কোয়ার। ক্যালকুলেশন করা যাক, দেন আমরা পাইতেছি হচ্ছে ৯২.৮ kVA। এটাই কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, একে একে সবগুলোই আমরা বের করে ফেলছি। এখন বলেন এই ম্যাথে কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের আজকে শেষ ম্যাথ। এই ম্যাথটা দেখেন কি বলছে, এটা কিন্তু মিস্টে আসছে বফে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। বফে তো এখন কিছুদিন পরে বফে আবার পরীক্ষা হবে, ওইখানে কিন্তু রিপিট প্রশ্ন আসে মিক্সড প্যাটার্নে। হ্যাঁ, আচ্ছা দেখেন, দ্য ফলোইং দ্য সার্কিট এল, মানে ইন্ডাকট্যান্স দেওয়া আছে, ক্যাপাসিট্যান্স দেওয়া আছে এবং আরেকটা কি দেওয়া আছে, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। দেন প্রুভ দ্যাট দ্য টোটাল ইম্পিডেন্স অফ দ্য সার্কিট ইজ অনলি আর। তাহলে এই সার্কিটের টোটাল ইম্পিডেন্স হবে আমাদের আর। এটা একটা টিক্স মনে রাখবেন, যখন আপনার একটা ব্রাঞ্চ থাকবে এবং রেজোন্যান্স সংগঠিত হবে, তখন এখানে আর এবং এখানে আর যদি সেম থাকে, তখন কিন্তু আপনার টোটাল ইম্পিডেন্সটা আর হবে। ওটা আপনি সার্কিট দেখেই বুঝতে পারবেন। এবং এই জিনিসটাই এখন এখানে আমরা প্রমাণ করে দেখব। দেখেন, আমরা এই সূত্রটা কিন্তু জানি। কিসের সূত্র বলেন তো? এটা হচ্ছে আমাদের ডাইনামিক ইম্পিডেন্স। কি ইম্পিডেন্স? ডাইনামিক ইম্পিডেন্স। এটা কোন সময়, ইম্পিডেন্সটা কোন সময় প্রদর্শন করে সার্কিটটা? যখন আমাদের এই সার্কিটটা রেজোন্যান্স অবস্থায় থাকে আর কি। ঠিক আছে, তো এইখান থেকে আমরা লিখতে পারি কি, এইখান থেকে ইজেড সমান আমি একটু এখানে একটু নোট করে দেখাই। ইজেড সমান আমরা লিখতে পারি আর, আর আর সমান লিখতে পারি এল বাই সি আর। ঠিক আছে, তাইলে আমরা এইখান থেকে আমরা কি লিখতে পারি, এই যে ই আরটা আছে না, ই আরটা উপরে নিয়ে আসলে আর স্কোয়ার সমান লিখতে পারি, মনে করেন এটুকু বাদ, দরকার নেই। তাহলে আর স্কোয়ার সমান এল বাই সি। পরে আমরা আর সমান কি লিখতে পারি বলেন তো? আর সমান না, এল সমান আমরা এখানে লিখতে পারি কি, আর স্কোয়ার সি। তাহলে দেখেন এইভাবে আমরা এইখানে চলে আসছি, মানে এইখান থেকে এই লাইনে চলে আসছি। এল সমান লিখতে পারি আর স্কোয়ার সি, আমি এখানে কিন্তু আপনাদেরকে দেখাইছি। তাহলে আমাদের যে কন্ডিশন আছে জেড ইকুয়াল টু কি এল বাই সি, জেড ইকুয়াল টু কি এল বাই সি আর। তাহলে জেড ইকুয়াল টু যে আমাদের এল বাই, আসতেছে না বেশি, জেড ইকুয়াল টু যে এল বাই সি আর। তাহলে ই এল আছে না, ই এল এর জায়গায় আপনি কি বসাবেন, এই যে এইটুকু বসায় দেবেন আর স্কোয়ার সি। তাহলে এখানে কি আছে, নিচ একটা কি আছে, একটা সি আর আছে। তাহলে দেখেন কি হইতেছে, সি আর সি কাটা, এখানে আর একটা এবং উপরে কি আছে, আর স্কোয়ার আছে। তাহলে একটা আর কাটা গেলে কি থাকবে, শুধু আর থাকবে, যেটা আমরা প্রুভ করে ফেলছি।
ঠিক আছে, এভাবে আপনারা এটা প্রুভ করতে পারেন। মিক্সড প্যাটার্নে বিশেষ করে এরকম প্রমাণ-টমাণ আসে এবং থিওরি আসে। সুতরাং মিক্সড প্যাটার্নে আপনারা পরীক্ষা দেওয়ার আগে এইসব একটু দেখে যাবেন। আচ্ছা, আমরা আগামী ক্লাস থেকে পলিফেজ শুরু করব। ঠিক আছে, পলিফেজের বেসিক, দেন আমরা কিছু ম্যাথ করে পলিফেজ শেষ করে ফেলবো। তারপর ওয়াট মিটার করব, তারপর আমাদের এসি সার্কিট শেষ হয়ে যাবে। ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য ত্রিপলি পাঠশালার সাথে। স্টপ।